ভারতে শিক্ষামন্ত্রীকে অপসারণে 7 দিনের আলটিমেটাম ককরোচ জনতা পার্টির। দাবি না মানলে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, পরিবর্তনের জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান। ইরানের উপকূলীয় রাডার ব্যবস্থায় মার্কিন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তেহরানের। সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে শঙ্কা। যুক্তরাষ্ট্রের ওপরই নজরদারিতে ইসরায়েল, তেল আবিব সফরে আড়িপাতার ভয়ে থাকেন মার্কিন কর্মকর্তারা। চাঞ্চল্যকর তথ্য এনবিসি নিউজের, বানোয়াট আখ্যা হোয়াইট হাউসের। এবং সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের নজিরবিহীন হামলা, আগ্রাসনের জবাবে রাশিয়ার গভীরেও আঘাত হানার চেষ্টা কিয়েভের। 300-র বেশি ড্রোন ভূপাতিতে দাবি মস্কোর। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দিল্লির যন্তর মন্তরের সমাবেশকে ইতিহাস সাক্ষ্য দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে 7 দিনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। দাবি পূরণ না হলে দেশ জুড়ে ধারাবাহিক বিক্ষোভের হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অনলাইন ভিত্তিক সংগঠনটি প্রথম বড় কর্মসূচির পর আন্দোলনের সুর আরও চড়া করেছেন এই সংগঠক। রাজপথে প্রথম কর্মসূচির পর আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো করল ককরোচ জনতা পার্টি। আগামী 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী তার পদ থেকে সরে না দাঁড়ালে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একাধিক বিতর্ক সামনে এনে তিনি বলেন, পুরো প্রজন্মের সঙ্গে অন্যায় করেছেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে সমাবেশের একদিন পর সামাজিক মাধ্যমে পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দেন অভিজিৎ দীপকে। আন্দোলনের মূল শক্তি ঐক্য ও অহিংস প্রতিবাদ বলে উল্লেখ করেন তিনি। সমাবেশে অংশ নেওয়া অনেকেই জীবনে প্রথমবারের মতো কোনো বিক্ষোভে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন দীপকে। সম্মিলিত উপস্থিতি থেকে তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে জমে থাকা ক্ষোভ ও হতাশা প্রকাশের সাহস পেয়েছেন। জনগণের কণ্ঠস্বর উচ্চারিত না হলে পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন গণমাধ্যম বলছে, দীপকে ও তার সংগঠন পরবর্তী কৌশল নির্ধারণে কাজ করছেন। দলীয় সূত্রের বরাতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের অপসারণ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ভিত্তিতে বিক্ষোভের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। আগামী 23 তারিখ রামলীলা ময়দানে পরবর্তী সমাবেশ করবে ককরোচ জনতা পার্টি। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালীতে 2টি ইরানি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ড্রোনগুলো জাহাজ চলাচল হুমকির মুখে ফেলেছিল বলে দাবি তাদের। এদিকে রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনার মধ্যে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনায় তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি। পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া 4টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পরে গৌরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় তারা। যুক্তরাষ্ট্রের দাবি, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও প্রতিহত করার কথা জানায় মার্কিন বাহিনী। তবে ইরান বলছে, রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIVর তথ্য অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর জবাবে মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের প্রতিক্রিয়া ছিল সতর্ক, দৃঢ় ও আনুপাতিক। কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইনও 3টি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। যুদ্ধ পুরোপুরি বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতাও। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মুজতফা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শিউলি রোসা,
সময় সংবাদ। হরমুজ প্রণালীর দুয়ারে দাঁড়িয়ে থাকা কেশম দ্বীপ শুধু ইরানের সবচেয়ে বড় দ্বীপই নয়, দেশটির সামুদ্রিক প্রতিরক্ষা কৌশলেরও অন্যতম কেন্দ্র। সাম্প্রতিক মার্কিন হামলার পর আবারও আলোচনা এসেছে এই দ্বীপ। ভূ রাজনৈতিক অবস্থান, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণের সক্ষমতা সব মিলিয়ে কেশমকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর সংযোগস্থলে অবস্থিত কেশম দ্বীপ ইরানের সবচেয়ে বড় দ্বীপ। প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটি হরমুজগান প্রদেশের দক্ষিণ উপকূল ঘেঁষে বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ বন, লবণের গুহা এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত হলেও কৌশলগত অবস্থানের কারণে এটি বহু বছর ধরেই সামরিক গুরুত্ব বহন করছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। সেই কেশম দ্বীপই আবারও আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে দ্বীপটির একটি গ্রাউন্ড কন্ট্রোল টাওয়ারে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। হামলার পর দ্বীপ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, যদিও তেহরান এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে কেশম শুধু একটি দ্বীপ নয়, এটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। দ্বীপটির ভূগর্ভে বিপুল সংখ্যক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এটি ইরানের তথাকথিত মিসাইল সিটির অংশ, যেখান থেকে পুরো উপসাগরীয় অঞ্চলে শক্তি প্রদর্শন করা সম্ভব। দ্রুতগতির নৌযান, ড্রোন এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও এখানে মোতায়েন রয়েছে। মার্কিন ও পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য কোনো বড় সামরিক অভিযানে কেশম অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে। তবে দ্বীপটির বিশাল আয়তন, দুর্গম ভূপ্রকৃতি এবং ইরানের মূল ভূখণ্ডের নিকটবর্তী অবস্থান এটিকে দখল করা অত্যন্ত কঠিন করে তুলেছে। উপকূল জুড়ে মাইন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মূল ভূখণ্ড থেকে ধারাবাহিক সহায়তা পাওয়ার সুযোগ থাকায় যে কোনো অভিযান ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে থেমে নেই কূটনৈতিক প্রচেষ্টাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথ খোঁজা হচ্ছে। অন্যদিকে তেহরান চায় তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, বন্দর অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখতে। তাই কেশম দ্বীপে সাম্প্রতিক হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। রাইসা জান্নাত, সময় সংবাদ। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ওপরই নজরদারি করছে ইসরায়েল। তেল আবিব সফরে গেলে আড়িপাতার ভয়ে থাকেন মার্কিন কর্মকর্তারা। গোয়েন্দাগিরি বেড়ে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলি গুপ্তচর বৃত্তির হুমকি সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এনবিসি নিউজ। যদিও পুরো বিষয়টিকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ওপর নজিরবিহীন গুপ্তচর বৃত্তি চালাচ্ছে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা দফতর, পেন্টাগন, হোয়াইট হাউস, এমনকি দেশের বাইরে থাকা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও আছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের রাডারে। বর্তমান ও সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে আসা কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে ওয়াশিংটন। কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সামরিক রূপরেখা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যেই মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ গোয়েন্দা সতর্কবার্তা জারি করতে বাধ্য হয়েছে। সংস্থাটির এই মূল্যায়ন প্রতিবেদনে একটি চার্ট সহ সুনির্দিষ্ট ৭ পৃষ্ঠার একটি বিশদ নথি রয়েছে। এজেন্টদের মাধ্যমে সরাসরি গোপন তথ্য সংগ্রহ এবং ডিভাইস বা সার্ভার হ্যাক করে তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা ও আগ্রাসন এখন সংকটজনক স্তরে রয়েছে বলে নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের পরিকল্পনা কি তা জানতে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ওপর নজরদারি মারাত্মকভাবে বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারণী কর্মকর্তা এলব্রিজ কোলবির ওপর ইসরায়েলি গোয়েন্দাদের নজরদারির প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
এনবিসি নিউজের প্রতিবেদনে অতীতে ইসরায়েলের কিছু চাঞ্চল্যকর অভিযানের কথাও উল্লেখ করা হয়। 2021 সালে পেন্টাগনের ডিআইএ সদর দফতরে এবং 2025 সালে ইসরায়েলি গোয়েন্দারা মার্কিন সিক্রেট সার্ভিসের গাড়িতে আড়ি পাতার যন্ত্র বসানোর চেষ্টা করেছিল বলে দাবি সংবাদ মাধ্যমটির। বর্তমানে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ইসরায়েল সফরে গেলে হোটেল কক্ষে আড়ি পাতার ভয়ে থাকেন মার্কিন কর্মকর্তারা, ব্যবহার করেন অস্থায়ী বা বার্নার ফোন। যদিও পুরো প্রতিবেদনকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, এবার ওহাইও অঙ্গরাজ্যে অস্ত্রধারীদের গুলিতে আহত 12, দুজনের অবস্থা আশঙ্কাজনক। জড়িতদের ধরতে পুলিশের চিরুনি অভিযান। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামলাটি সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এদিকে নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে কায়রো পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। তবে নিরস্ত্রীকরণ প্রশ্নে এখনও অনড় সশস্ত্র গোষ্ঠী। শান্তি আলোচনার মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য বলছে, শনিবার গাজা সিটির একটি আশ্রয় কেন্দ্রে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করতে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সশস্ত্র গোষ্ঠী বলছে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে তারা যুদ্ধবিরতির প্রথম ধাপ পূর্ণ বাস্তবায়ন, হামলা বন্ধ এবং দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার পথ খুঁজবে। পাশাপাশি ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গেও আলোচনা করে একটি অভিন্ন জাতীয় অবস্থান তৈরির চেষ্টা করবে প্রতিনিধি দল। তবে নিরস্ত্রীকরণের প্রশ্নে এখনও নিজেদের অবস্থানে অনড় হামাস। তাদের দাবি, অস্ত্র ত্যাগের আলোচনা নয়, বরং ইসরায়েলকে বিদ্যমান চুক্তির সব শর্ত বাস্তবায়ন করতে হবে। 2025 সালের 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে বন্দী ও জিম্মি বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ এবং গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সীমিত প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে চুক্তি কার্যকর হওয়ার পরও সংঘাত পুরোপুরি থামেনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় 1000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। শিউলি রোজা, সময় সংবাদ। মাত্র 7 মাস বয়সেই ঝরে গেল ছোট্ট স্যাম ফাহাদের জীবন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে এই ফিলিস্তিনি শিশু। গুলিতে গুরুতর আহত হয়েছেন তার বাবা ও মা। ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা আবু হাইকাল। ফিলিস্তিনের পতাকা মোড়ানো ছোট্ট একটি দেহ পরম মমতায় শুয়ে আছে বাবার পাশে। শিশুটির নাম স্যাম ফাহাদ আবু হাইকাল। স্থানীয় সময় শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের হেরবন শহরের তেল রুমেইদা এলাকায় ফাহাদ ও তার বাবা মাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। বুলেট বাবার হাত ভেদ করে এসে লাগে পেছনের সিটে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশু স্যাম ফাহাদের শরীরে। গুলিবিদ্ধ শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওর বয়স ছিল মাত্র 7 মাস। ও শহীদ হওয়ার পরের দিনই ওর জন্মের 7 মাস পূর্ণ হতো। ও যে কোনো মানুষের দিকে তাকিয়ে হাসতো, যাই হোক না কেন তার সাথে খেলা করার চেষ্টা করত। খুব সহজেই মানুষের আপন হয়ে যেত। একই ঘটনায় শিশুটির মা ও বাবা গুরুতর আহত হন। পরিবারের আরেক শিশু 11 বছর বয়সী ভাইও গাড়িতে ছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা সাধারণভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ইসরায়েলি সেনারা গাড়িটি থামাতে সংকেত দেয়। শিশুটির বাবা অভিযোগ করেন, গাড়ি সম্পূর্ণ থেমেছিল। তিনি বলেন, হাত স্টিয়ারিংয়ে তুলে রাখার পরও গুলি চালানো হয়। তার স্ত্রীও বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমাদের সাথে যা ঘটেছে তা কেবল ক্ষমা চাওয়ার বিষয় হতে পারে না। এমন নয় যে ভুলবশত গুলি চালানো হয়েছে আর তাতেই এই নির্মম ট্র্যাজেডি ঘটে গেছে। এই পরিস্থিতিতে ক্ষমা চাওয়া মানে একজন অপরাধীকে সরাসরি দায়মুক্তি দেওয়ার শামিল। ভুল করে এমনটা হয়ে গেছে অথবা দুর্ঘটনাবশত বুলেটটি ভেতরে চলে গেছে, এমন অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনার ক্ষেত্রে ভুলবশত বলে আসলে কিছুই হতে পারে না।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে ভুক্তভোগীরা নিরাপরাধ বেসামরিক ছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানায় আইডিএফ। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় লেবাননের 2 কর্মকর্তা ও 1 সেনা সদস্য নিহত হয়েছেন। বিষয়টিকে অনিচ্ছাকৃত ঘটনা হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু প্রশাসন, তবে এটিকে সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে লেবানন সরকার। এদিকে লেবাননের জন্য মানবিক সহায়তা $440 মিলিয়ন উন্নীত করেছে জাতিসংঘ। চলমান সংঘাতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ লেবাননের কফর তেবনিত এলাকার কাছে সামরিক যানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবারে এই অভিযানে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। নিহত হন লেবাননের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর সম্ভাব্য হামলার পরিকল্পনার তথ্য পেয়েই প্রতিরোধমূলক পদক্ষেপ নেয় তারা। বিষয়টিকে অনিচ্ছাকৃত ঘটনা হিসেবে উল্লেখ করে তারা, তবে এটিকে সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে লেবানন সরকার। আর হামলাকে পরিকল্পিত আগ্রাসন বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। লেবানন সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এদিকে লেবাননের মানবিক সংকট মোকাবেলায় বড় ধরনের অর্থ সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়। যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে বাস্তুচ্যুতদের সংখ্যা বাড়তে থাকায় এই সহায়তা $640 মিলিয়ন করা হয়েছে। তবে তহবিলের বড় অংশ এখনও সংগ্রহ হয়নি। জাতিসংঘ বলছে, লেবাননের মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জরুরি পদক্ষেপ না নিলে বিপর্যয় আরও গভীর হবে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইমরান রিজা। অন্তত 62টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে। 17 এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়ার জন্য একে অপরকে দুষছে ইসরায়েল লেবানন। সবশেষ দক্ষিণ লেবাননে 5টি গ্রামের বাসিন্দাদের নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যা সীমান্ত জুড়ে আতঙ্ক আরও বাড়িয়েছে। জাতিসংঘ বলছে, চলমান এই সংঘাতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একজন নিহত হয়েছেন। 2 দেশের যুদ্ধ শুরুর পর প্রথমবার নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সেন্ট পিটার্সবার্গের গভর্নর। ইউক্রেনের শত শত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার রুশ প্রশাসন জানায়, হামলাটি এমন সময় হয় যখন শহরে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের শেষ দিন চলছিল। ফলে ঘটনাটিকে সংবেদনশীল হিসেবে দেখছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মোট 376টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যা যুদ্ধের সবচেয়ে বিস্তৃত আক্রমণগুলোর একটি। এই অভিযানে শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ এলাকাগুলোতেও পৌঁছানোর চেষ্টা করেছে কিয়েভ। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানান, অন্তত 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমবারের মতো নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, যা বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় এটি ন্যায়সঙ্গত জবাব। ড্রোনগুলো রাশিয়ার অস্ত্রাগার এবং নৌঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি। এটাই রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করেছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। হামলার ঠিক আগের দিনই জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া, যার কারণে শান্তি আলোচনা কার্যত থমকে গেছে। এর পরপরই এই ধরনের ড্রোন হামলা 2 দেশের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। শিউলি রোসা, সময় সংবাদ। পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে নৌবাহিনীর সক্ষমতা আরও জোরদারের নির্দেশ দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নতুন যুদ্ধজাহাজ কাংকোনের সমুদ্র পরীক্ষার বিষয়টি দেখতে গিয়ে 10,000 টনের আরও একটি যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দেন তিনি। এ সময় কিমের সঙ্গে ছিলেন তার কন্যা জু এ। রাষ্ট্রীয় টেলিভিশন KRT-এর সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার নতুন ডেস্ট্রয়ার কাংকোনে উঠে জাহাজটির নেভিগেশন ও পরিচালন সক্ষমতা পর্যবেক্ষণ করেন কিম জং উন। পারমাণবিক যুদ্ধের হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়ার নৌবাহিনীকে আরও শক্তিশালী করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাংকোন এবং 5,000 টন ওজনের আরেক যুদ্ধজাহাজ চোয়ে হিয়ন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন কিম।
কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ আকার নেয় শঙ্কার বড় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও $38 মিলিয়ন সহায়তার কথা জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন সিডিসি নিউজ বলছে, দ্রুত পদক্ষেপ না নিলে এই প্রাদুর্ভাব 2014-16 সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা সংকটকেও ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বরাদ্দ $3.80 লাখ যুক্ত হওয়ায় দেশটির মোট ইবোলা সহায়তা $20 কোটি ছাড়িয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই অর্থ সিডিসি ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসা ব্যবস্থা এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হবে। মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি সতর্ক করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ না নিলে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটের একটিতে পরিণত হতে পারে। সংক্রমিতদের আলাদা করা না গেলে এটি 2014-16 সালের পশ্চিম আফ্রিকার ইবোলা সংকটের সমান বা তার চেয়েও বড় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে সংস্থাটি। ইতিমধ্যেই কঙ্গোতে মৃত্যু ও আক্রান্ত বাড়ছে বলেও জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে থাকা বুন্দিবুগীয় স্ট্রেইনের বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ফলে নিয়ন্ত্রণের মূল কৌশল হচ্ছে শনাক্তকরণ, আক্রান্তদের আলাদা রাখা এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে দেরিতে শনাক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে দাবি তাদের। এদিকে ইবোলা নিয়ন্ত্রণে কঠোর নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র। কঙ্গো সহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এমনকি সন্দেহভাজনদের জন্য বিদেশে বিশেষ কোয়ারেন্টিন কেন্দ্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য এই নীতির সমালোচনা করে বলছেন, ঝুঁকি কমাতে আন্তর্জাতিক সমন্বয় ও রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর পথ। শিউলি রোজা, সময় সংবাদ। 60 বছর পর আবারও দেখা মিলেছে মাংস খেকো স্ক্রু ওয়ার্মের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাছুরের শরীরে পাওয়া গেছে ভয়ঙ্কর এই পরজীবী। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত এলাকার চারপাশে 20 কিলোমিটার প্রশস্ত নিয়ন্ত্রণ জোন তৈরি করেছে কর্তৃপক্ষ। স্ক্রু ওয়ার্ম শনাক্তের এরই মধ্যে সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত বিগল ব্রিগেড কুকুর। এমন পরিস্থিতিতে সেখানকার গবাদি পশু আমদানির উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। মাংস খেকো পরজীবী স্ক্রুওয়ার্ম শেষবার যা দেখা মিলেছিল 1966 সালে। যুক্তরাষ্ট্র থেকে সম্পূর্ণ নির্মূল হলেও দীর্ঘ বিরতির পর তা আবার ফিরে এসেছে। মেক্সিকো সীমান্ত সংলগ্ন টেক্সাসের লা প্রায়োর শহরে 3 সপ্তাহ বয়সী একটি বাছুরের শরীরে পাওয়া গেছে এই পরজীবী। এতে অঞ্চল জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্ক্রুওয়ার্ম হলো এক ধরনের পরজীবী মাছি যা উষ্ণ রক্তের জীবিত প্রাণী ও মানুষের শরীরের ক্ষতস্থান ও মিউকাস মেমব্রেনে ডিম পাড়ে। পরে ডিম ফুটে বের হওয়া লার্ভা মাংসের ভেতরে ঢুকে তা খেতে থাকে। সময়মতো চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। গবাদি পশুর জন্য এটি বড় ধরনের হুমকি বলছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ ঠেকাতে মার্কিন কর্তৃপক্ষ আক্রান্ত এলাকার চারপাশে 20 কিলোমিটার প্রশস্ত নিয়ন্ত্রণ জোন তৈরি করেছে। কড়াকড়ি আরোপ, পশু চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারির ব্যবস্থাও চালু করা হয়েছে। মাংস খেকো এই পরজীবীর ডিম ফোটা বন্ধে বন্ধা মাছি ছাড়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। পাশাপাশি আক্রান্ত বাছুরটির চিকিৎসাও চলছে সমানতালে। এদিকে স্ক্রুওয়ার্ম আক্রান্ত প্রাণী শনাক্তে সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত বিগল ব্রিগেড কুকুর। সংক্রমণের আশঙ্কায় ইতোমধ্যে টেক্সাস থেকে গবাদি পশু আমদানি বন্ধ করেছে কানাডা। মেক্সিকো ও মধ্য আমেরিকায় বিগত বছরগুলোতে 2000-এর বেশি মানুষের স্ক্রুওয়ার্ম সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সরকার বাহিনী ও বিরোধী রাজনীতিকদের সমর্থিত গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত সোমালিয়ার রাজধানী মোগাদিসো। 2 জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার শহর জুড়ে সামরিক যান টহল দেয় এবং পুলিশ জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ প্রদর্শন করে। প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের মেয়াদ গত মাসে শেষ হওয়ার পরও দায়িত্বে থাকার সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিকল্পিত বিক্ষোভের আগে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্চে পার্লামেন্টে অনুমোদিত সাংবিধানিক পরিবর্তনের ফলে তার মেয়াদ 1 বছর বাড়তে পারে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে।
পুলিশ সতর্ক করেছে, নতুন করে কোনো সশস্ত্র সমাবেশের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 1991 সালে কেন্দ্রীয় সরকারের পতনের পর থেকে সংঘাতময় পরিস্থিতির মধ্যেই রয়েছে সোমালিয়া। পাশাপাশি দেশটি এখনও জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিদ্রোহ মোকাবিলা করছে। ইকুয়েডরের উপকূলীয় শহর মান্তারে মাছ ধরার জেটিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 35টি নৌযান। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় একাধিক নৌযানে আগুন জ্বলছে এবং পুরো বন্দর এলাকায় ঘন ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা একটি জ্বলন্ত নৌযান সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আর দমকল কর্মীরা আগুন নেভাতে নিরলসভাবে কাজ করছেন। আগুনে পুড়ে গেছে মাছ ধরার ট্রলার ও ছোট নৌকা, ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। এর মধ্যে রয়েছে 14টি মাছ ধরার নৌকা এবং 21টি ছোট নৌযান, যেগুলো উপকূল থেকে প্রায় 80 মিটার দূরে নোঙর করা ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি অভিযান চালিয়েছে দমকল বাহিনী। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আলবেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে এখনও বিক্ষোভ উত্তাল রাজধানী তিরানা। শনিবার তিরানার রাজপথে আলবেনিয়ার জাতীয় পতাকা ও প্রতিবাদী ব্যানার নিয়ে মিছিল করেন হাজারো বিক্ষোভকারী। তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং 140 কোটি ইউরোর বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাতিলের দাবি জানান। পরিকল্পনা অনুযায়ী আলবেনিয়ার একটি দ্বীপ এবং সংরক্ষিত ভিওসা নার্তা উপকূলীয় অঞ্চলের কাছে রিসোর্টটি নির্মাণ করা হবে। বিক্ষোভকারীদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবাদকারীদের অভিযোগ, দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের 39টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার ফেডারেল বিচারক জন ম্যাকনলেল এই আদেশ দেন। এই নীতির আওতায় 39টি দেশের নাগরিকদের জন্য আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্ব প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। বিচারক তার রায়ে বলেন, এই নীতি হাজার অভিবাসীর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত করেছে। এটি অভিবাসী বিরোধী মনোভাব দ্বারা প্রভাবিত ছিল বলে উল্লেখ করেন তিনি। 2025 সালের নভেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতে $30 বিলিয়ন বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুধা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিংয়ে পরিধি বাড়াতে তার প্রতিষ্ঠান ইয়াট্রাংকে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এই বিনিয়োগের মাধ্যমে ভারত জুড়ে প্রায় 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই বিনিয়োগ দেশটিকে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের গ্লোবাল হাব হিসাবে আরও শক্তিশালী করবে। ফোর্বসের তথ্য মতে বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুধার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় $210 কোটি মার্কিন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ ধনী। দক্ষিণ কোরিয়ায় ব্যালট পেপার সংকট ইস্যুতে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে 50টি বুথে ব্যালট শেষ হয়ে যাওয়ায় ভোট দিতে পারেননি হাজারো মানুষ। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এমন অব্যবস্থাপনার প্রতিবাদ জানাতে তরুণ ভোটাররা রাজপথে নেমে আসে এবং পুনরায় নির্বাচনের দাবি জানান। তীব্র জনরোষের মুখে শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জাপান বিশ্বের জনবহুল দেশগুলোর একটি হলেও বেশ কিছু বছর ধরে জনসংখ্যার হার নিম্নমুখী। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালে জাপানে শিশু জন্মহার ছিল রেকর্ড সর্বনিম্ন। এর আগে গত 29 মে প্রকাশিত 2025 সালের আদমশুমারির প্রাথমিক ফলাফল অনুযায়ী জাপানের বর্তমান জনসংখ্যা 12,63,524 জন। সংখ্যাটি 2020 সালের তুলনায় প্রায় 31 লাখ কম। 2.5% এই হ্রাস দেশটির জনসংখ্যার এ যাবৎকালের সবচেয়ে দ্রুত পতন।
এই পতনের ফলে বিশ্বের জনবহুল দেশের তালিকায় জাপান এক ধাপ পিছিয়ে 12তম স্থানে নেমে এসেছে। তবে দেশটিতে বিদেশি বাসিন্দাদের সংখ্যা বেড়ে প্রায় 32,10,000-এ দাঁড়িয়েছে। জাপানের 47টি অঞ্চলের মধ্যে কেবল টোকিও ও ওকিনাওয়ার জনসংখ্যা বেড়েছে, বাকি 45টিতে কমেছে। তাইওয়ানের রাজধানীর তাইপেই চিড়িয়াখানায় যোগ হয়েছে বিরল প্রজাতির 2 পান্ডা। শনিবার ভোরে সাংহাই চিড়িয়াখানা থেকে পান্ডা দুটিকে এই চিড়িয়াখানায় আনা হয়েছে। 3 বছর বয়সী পুরুষ ও 2 বছর বয়সী স্ত্রী পান্ডা দুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তারা কোয়ারেন্টিনে রয়েছে। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসেই দর্শনার্থীদের সামনে আনা হবে এই বিরল প্রাণী দুটিকে। 2024 সালের সাংহাই তাইপেই সিটি ফোরামে শুরু হওয়া বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের অংশ হিসেবে তাদের স্থানান্তর করা হয়েছে। প্রাণী সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম আরও শক্তিশালী করতে ভবিষ্যৎ আরও বিভিন্ন প্রজাতির প্রাণী বিনিময়ের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নব নিবিড়। তামিম, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।